আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের DenovoLaws ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনার 9 নম্বর পর্বের। এর আগে আমরা 8 নম্বর পর্ব শেষ করেছিলাম। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের সবাইকে বলছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফেসবুক ওয়ালে, আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্যরা দেখেও উপকৃত হতে পারে। তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাই, বোর্ডে গিয়ে বিস্তারিত আলোচনাটা করার চেষ্টা করি। সিপিসি 1908 আমরা আলোচনা করছিলাম সেকশন 2 সাবসেকশন 2 এর সাথে কানেক্টেড ধারাগুলো বলেছিলাম 96, 97, 144। এছাড়াও অর্ডার বলেছিলাম অর্ডার 9, রুল 6, এছাড়া অর্ডার 23, রুল 3 বলেছিলাম। এই আলোচনা করার সময় এই অর্ডার এবং সেকশনগুলো কানেক্ট করে পড়তে। তো আমরা আজকে 9 নম্বর পর্বের আলোচনায় যেই দুইটা বিষয় দেখব তা হচ্ছে আরজি খারিজের কারণ, আরজি খারিজের কারণ। আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ধারা 144-এর বিস্তারিত আলোচনা। তো এই দুইটা জিনিস আমরা আজকের আলোচনায় দেখব। প্রথমে আমরা দেখব আরজি খারিজের কারণগুলো, অর্থাৎ আমরা যখন একটা প্লেন্ট সাবমিট করি তখন প্লেনটা খারিজ কি কি কারণে হয়ে যেতে পারে, তো এই বিষয়টা আমরা একটু দেখব। তো মনে রাখবেন এই আরজি খারিজের কারণের আলোচনাগুলো বলা হয়েছে অর্ডার 7-এর রুল 11-তে, অর্ডার 7-এর রুল 11-তে। আরজি খারিজের কারণগুলো আপনারা পড়তে পারবেন কোথায় গেলে? অর্ডার 7 রুল 11-এ, অর্থাৎ আরজি প্রত্যাখ্যান বা খারিজ বা বাতিল বা নাকচ কেন হয় এটা ওইখানে পাবেন। ওইখানে 4টা গ্রাউন্ড বলা হয়েছে। কয়টা গ্রাউন্ড? 4টি কারণ বলা হয়েছে। হ্যাঁ, আরজি খারিজের 4টি কারণ আছে। এটা কোথায় বলা আছে? অর্ডার 7 রুল 11, এখানে গেলে আপনারা পাবেন। তো আমি ইন শর্টে 4টা কারণ একটু লেখার ট্রাই করছি। প্রথমেই যেই কারণটা আছে সেটা হচ্ছে আরজিতে যদি আপনি মামলার প্রকৃত যে কারণটা আছে সেটা উল্লেখ না করেন, অর্থাৎ আরজিতে মামলার কারণ, কজ অফ অ্যাকশন আর কি, উল্লেখ না করলে, প্রথমত আমরা দেখলাম অর্ডার 7 রুল 11-এর 4টা গ্রাউন্ডের একটা গ্রাউন্ড যে আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে বা উল্লেখ না করলে আরজিটা কি হয়? খারিজ হয়ে যায়। অর্থাৎ আরজিতে মামলার যথোপযুক্ত কারণটা উল্লেখ অবশ্যই করতে হবে, যদি না করেন আপনি তাহলে আরজিটা খারিজ হয়ে যাবে। তাহলে প্রথম গ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। এবার 2 নম্বর গ্রাউন্ড দেখি আমরা। এখানে হচ্ছে দাবিকৃত যেই প্রতিকারটা আপনি চান, হ্যাঁ, দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করা হলে, অর্থাৎ দাবিকৃত প্রতিকারের রেমিডি আর কি, হ্যাঁ, প্রতিকারের ভ্যালুটা অর্থাৎ মূল্যটা কম দেখালে, দাবিকৃত প্রতিকারের মূল্য কম দেখালে, যদি আপনি কম দেখান তাহলে সেক্ষেত্রে আরজিটা খারিজ হয়ে যাবে। তবে এইখানে আরও একটা বিষয় নোট নিয়ে রাখেন, এইখানে আমি লিখলাম না, আপনারা খাতায় নোট নিয়ে রাখেন যে আদালতের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাদী যদি তার সংশোধন করতে ব্যর্থ হয় তখনই কেবল আরজিটা খারিজ হবে। অর্থাৎ আপনি দাবিকৃত প্রতিকারের মূল্য প্লেইন্টে আরজিতে কম দেখালেন, সাথে সাথেই আদালত সেটা খারিজ করবে না, আপনাকে একটা সময় দেওয়া হবে। আপনি বাদী হিসেবে একটা সময় পাবেন, যেই সময়টা আদালত আপনাকে দিবে। তো মনে রাখতে হবে এই সময়ের মধ্যে যদি আপনি এটা কারেকশন করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে আপনার
আরজিটা খারিজ হয়ে যাবে। তাহলে 2 নম্বর গ্রাউন্ড আমরা দেখলাম। এবার 3 নম্বর গ্রাউন্ডটা একটু দেখি। 3 নম্বর গ্রাউন্ডটা হচ্ছে যতটুকু প্রয়োজন আপনার, হ্যাঁ, প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যাম্প যুক্ত কাগজে আরজি লিখলে, অর্থাৎ 3 নম্বরে আমরা দেখলাম প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যাম্পযুক্ত কাগজে যদি আরজি লেখা হয় তাহলেও আপনার আরজিটা খারিজ হবে। তবে এক্ষেত্রেও মনে রাখতে হবে, আপনারা খাতায় একটু নোট নিয়ে রাখেন, যে আদালতের দেওয়া যে নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে প্রয়োজন অনুযায়ী একটি স্ট্যাম্পযুক্ত কাগজে আরজিটা লিখতে হবে। যদি আপনি আদালতের দেওয়ার টাইমে এটা করতে ব্যর্থ হন তাহলে আপনার আরজিটা খারিজ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যাম্পযুক্ত কাগজে যদি আরজি লেখা হয় আর সেক্ষেত্রে আদালত আপনাকে একটা নির্দিষ্ট সময় দিল এটা সংশোধনের জন্য, তারপর আপনি করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার আরজিটা খারিজ হয়ে যাবে। এই সম্পূর্ণ বিধানগুলোই আপনি কোথায় পাবেন? অর্ডার 7 রুল 11-তে। এখন আমরা দেখব হচ্ছে 4 নম্বর গ্রাউন্ডটা। 4 নম্বর, এটা হচ্ছে আরজি দেখে যদি প্রতীয়মান হয় যে কোনো আইন অনুযায়ী উক্ত মামলা নিষিদ্ধ, কোনো আইন অনুযায়ী উক্ত মামলা নিষিদ্ধ, উক্ত মামলাটা নিষিদ্ধ। অর্থাৎ 4 নম্বর যে গ্রাউন্ডটা অর্ডার 7 রুল 11-এর, সেখানে বলা হয়েছে আরজি দেখে যদি প্রতীয়মান হয় যে কোনো আইন অনুযায়ী উক্ত মামলাটা নিষিদ্ধ, তাহলেও আপনি যে আরজিটা সাবমিট করেছেন, প্লেন্ট সাবমিট করেছেন, ওটা আদালত খারিজ করে দেবে। তো এই 4টা কারণের কোনো একটা কারণে যদি আরজি বাতিল হয়ে যায় তাহলে সেটাকে ডিক্রি বলে গণ্য করা হবে। আমরা কি পড়ছিলাম, যে আরজি খারিজের সিদ্ধান্তটা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, যে আরজি খারিজের সিদ্ধান্তটা অবশ্যই ডিক্রি হিসেবে ধরে নিতে হবে। ডিম ডিক্রি, 2 ধরনের ডিম ডিক্রি আছে, একটা হচ্ছে আরজি খারিজের সিদ্ধান্ত আর একটা হচ্ছে প্রত্যর্পণের সিদ্ধান্ত। তো আরজি খারিজের যে সিদ্ধান্ত সেটাও ডিক্রি। তো এক্ষেত্রে আমরা আরজি কি কারণে খারিজ হয় ওই কারণটা আজকে আমরা দেখলাম। কারণ দেখলাম হচ্ছে 4টা। কোথায় বলা হয়েছে? অর্ডার 7 রুল 11-এ বলা হয়েছে আরজিতে মামলার কারণ উল্লেখ না করলে, 2 দাবিকৃত প্রতিকারের মূল্য কম দেখালে, 3 প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্ট্যাম্পযুক্ত কাগজে আরজি লিখলে, 4 কোনো আইন অনুযায়ী যদি উক্ত মামলা নিষিদ্ধ হয়, এটা যদি প্রতীয়মান হয়, তাহলে এই 4টা কারণের কোনো একটা কারণে যদি আরজিটা খারিজ হয়ে যায় তাহলে সেটাকে ডিক্রি বলে গণ্য করা হবে। আর আরজি খারিজের কারণ এই 4টাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ধারা 144-এর বিস্তারিত আলোচনাটা করব। তো প্রথমত আমরা 144 ধারার যে বিধান প্রত্যর্পণ বা রেস্টিটিউশন, প্রত্যর্পণ কি এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করি। আমি বোর্ডে লিখবো না, আমি জাস্ট মুখে একটু আলোচনা করি, আপনারা যেন শর্টে বুঝতে পারেন। যদিও এটার আলোচনাটা অনেক বেশি, আমি শর্টে একটা কনসেপ্ট দিব যেন আপনারা ক্লিয়ার হতে পারেন আর কি। তো পুনরুদ্ধারের যে বিষয়টা, এটা একটা উদাহরণ দিই, পরে আমরা দেখব যে বিস্তারিত আলোচনাটা। ধরুন আমার বিরুদ্ধে কবির সহকারী জজের কাছে মামলা করেছে। কিসের জন্য? দখল পুনরুদ্ধারের জন্য, অর্থাৎ রিকভারি অফ পজেশন আর কি। হ্যাঁ, রিকভারি অফ পজেশনের জন্য। এটা কে করেছে? কবির করেছে, কবির। তো রিকভারি অফ পজেশনের জন্য মামলা করেছে কবির। কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে, অর্থাৎ আমি জহিরের বিরুদ্ধে সে মামলাটা করেছে। তো এই মামলায় শুনানি শেষে আমি জয়লাভ করলাম। এই মামলায় শুনানি শেষে কে জয়লাভ করলো? জহির জয়লাভ করলো। আমি শুনানি শেষে জয়লাভ করলো জহির। শুনানি শেষে জয়লাভ কে করলো? জহির। মনে রাখবেন কনসেপ্টটা, রিকভারি অফ পজেশনের জন্য মামলা করেছিল কে? কবির। তো শুনানি হলো, আমার বিরুদ্ধে মামলা করলো, বাট এখানে আমি জয়লাভ করলাম। আমরা জানি যিনি মামলা হেরে যায় তিনি আপিলে যান। আমরা নর্মালি কি জানি, যে যিনি মামলায় হেরে যান তিনি আপিলে যান, আর যিনি জয়লাভ করেন তিনি 2টা কাজ করতে পারে, 2টার যে কোনো একটা করতে পারে। হয় তিনি আপিলের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবেন, অথবা তিনি ডিক্রি এক্সিকিউশনে যেতে পারেন। তাহলে এখানে মামলা হেরে গেছে কে? কবির হেরে গেছে।
আর জয়লাভ করেছে কে? জহির, অর্থাৎ আমি। তো এখন কবিরের কি কাজ? সে হেরে গেছে, সে হয়তো আপিলে যাবে। আমি দুইটার যে কোনো একটা কাজ করতে পারি, হয়তো আমি ডিক্রি এক্সিকিউশনে চলে যেতে পারি, অথবা কবির যে আপিল করলো আপিল পর্যন্ত, আপিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি। এখন ধরুন আমি জহির ডিক্রি এক্সিকিউশনের জন্য সহকারী জজের নিকট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট দরখাস্ত করেছে অর্থাৎ আবেদন করেছে। তাহলে জহির অর্থাৎ আমি ডিক্রি এক্সিকিউশনের জন্য অ্যাসিস্ট্যান্ট জজ বরাবরে আবেদন করেছি। অন্যদিকে এই যে কবির আপিল করলো জেলা জজ বরাবরে। কবির কি করলো? আপিল করলো। কবির করেছে আপিল করেছে। কনসেপ্টটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করুন যে রেস্টিটিউশন জিনিসটা আসলে কি, তাহলে 144 ধারা টোটালি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো কবির আপিল করেছে জেলা জজ বরাবরে। আচ্ছা, জেলা জজ বরাবর কে করেছে আপিল? কবির করেছে। আর আমি কি করেছি? আমি ডিক্রি এক্সিকিউশনের জন্য অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে আবেদন করেছি, কারণ মামলাটা করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট জাজের কাছেই, ঠিক আছে? অরিজিনাল স্যুটটা ওইখানেরই। তো আমি করেছি সেইখানে এক্সিকিউশনের আবেদন, আর কবির করেছে আপিল জেলা জজ বরাবর। তো কবির কি করেছে? দুইটা গ্রাউন্ড দেখিয়েছে। প্রথম গ্রাউন্ড দেখা হয়েছে যে আমার আপিলটা গ্রহণ করুন কারণ নিম্ন আদালত ভুল সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ কবির আপিল করেছে দুইটা গ্রাউন্ডে, যে বলেছে আমার আপিলটা গ্রহণ করুন। কি করুন? আমার আপিল গ্রহণ করুন। কারণ কি? নিম্ন আদালত ভুল সিদ্ধান্ত দিয়েছে। আরো একটা গ্রাউন্ড কি দিল? আমি যেন ডিক্রি এক্সিকিউশনে যেতে না পারি তার জন্য আদালত একটা স্টে অর্ডার দিবে। অর্থাৎ জহির ডিক্রি এক্সিকিউশনে যেন যেতে না পারে এজন্য একটা স্টে অর্ডার দিতে। তাহলে এই দুইটা গ্রাউন্ডে কে আপিল করেছে? জেলা জজের বরাবরে কবির করেছে। তাহলে মামলা করেছিল কবির, আমি শুনানি শেষে জয়লাভ করেছিলাম। আমি জয়লাভ করার পরেই ডিক্রি এক্সিকিউশনের জন্য অ্যাসিস্ট্যান্ট জাজ বরাবর দরখাস্ত করলাম, আবেদন করলাম। কবির আপিল করলো দুইটা গ্রাউন্ডে জেলা জজ বরাবর। একটা হচ্ছে তার আপিলটা গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছে, কেন? নিম্ন আদালত ভুল সিদ্ধান্ত দিয়েছে এই গ্রাউন্ডে। আরেকটা হচ্ছে জহির যেন এক্সিকিউশনে যেতে না পারে এজন্য স্টে অর্ডার দেওয়ার জন্য। এটুকু আশা করি আপনারা ধরতে পেরেছেন। তো আদালত কি করলো? কবিরের এই গ্রাউন্ডটা একসেপ্ট করেছে, আপিল যেটা গ্রহণ করার রিকোয়েস্ট করেছে এটা গ্রহণ করেছে, আর স্টে অর্ডার যেটা এটা আদালত একসেপ্ট করেনি। এখন তাহলে সিনটা কি চলছে? একদিকে কবিরের আপিল শুনানি চলছে, একদিকে অ্যাসিস্ট্যান্ট জাজ আমার ডিক্রি এক্সিকিউশনের শুনানি করছেন। তো এখন ধরুন অ্যাসিস্ট্যান্ট জাজ, এই অ্যাসিস্ট্যান্ট জাজ আজকে জানুয়ারির 1 তারিখ, ধরুন আমি এখানে লিখলাম জানুয়ারির 1 তারিখ অ্যাসিস্ট্যান্ট জাজ আমাকে ডিক্রি এক্সিকিউশনের জন্য অর্থাৎ দখল বুঝিয়ে দিয়েছে। কয় তারিখে? জানুয়ারির 1 তারিখে। অর্থাৎ আমি জমিটা বুঝে পেলাম জানুয়ারির 1 তারিখে। তো এইখানে কি হচ্ছে? নিম্ন আদালত অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজের কাজটা শেষ হয়ে গেছে। এখন জহিরের কাজটা শেষ, কিন্তু আপিল তো করেছিল কবির, তার আপিলটা কিন্তু এখনো চলমান। তো অন্যদিকে জেলা জজ বরাবরে আপিলটা চলছিল কবিরের। এখন জানুয়ারির 1 তারিখে অ্যাসিস্ট্যান্ট জাজ আমাকে দখল বুঝিয়ে দিয়েছে, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ কি ঘটলো? ওই দিন আপিলের সিদ্ধান্তটা আসলো, অর্থাৎ জেলা জজ বরাবরে কবির যে আপিলটা করেছিল তার সিদ্ধান্ত চলে এসেছে, আর এইখানে কবির জয়লাভ করেছে। কবির জয়লাভ করেছে। তাহলে একটা প্রশ্ন এখন দাঁড়াচ্ছে যে নিম্ন আদালতের সিদ্ধান্ত প্রিভেল করবে নাকি জেলা জজের সিদ্ধান্তটা এখন প্রিভেল করবে? তা আমরা কি জানি? অবশ্যই জেলা জজ যে সিদ্ধান্তটা এখন দিয়েছে সেটা প্রিভেল করবে, অর্থাৎ এটা জয়লাভ করবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট জাজ 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে যে আমাকে সিদ্ধান্ত দিয়েছিল, জায়গা বুঝিয়ে দিয়েছিল দখল, ওইটা কি? ওইটা বাতিল হয়ে গেল, কারণ জানুয়ারির 1 মাস পরে উচ্চ আদালতের আপিলের সিদ্ধান্তটা আসছে, আর সেই আপিলের সিদ্ধান্তে কবির জয়লাভ করেছে। তাহলে আমাকে যে অ্যাসিস্ট্যান্ট জাজ জায়গাটা অলরেডি বুঝিয়ে দিয়েছে সেটার কি হবে? কারণ সে আপিলের সিদ্ধান্ত তো কবির জয়লাভ করে গেছে। এইখানেই হচ্ছে রেস্টিটিউশনের বিষয়টা। তো এইবার কবির সাহেব
অ্যাসিস্ট্যান্ট জাজ বরাবর একটা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্রত্যর্পণের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা করবে। এই অ্যাপ্লিকেশনটা করবে কোন ধারা বলে? ধারা 144 বলে। তার মানে এই যে এতক্ষণ আমরা যে সিনারিওটা করলাম, রিকভারি অফ পজিশনের মামলা করলো কবির আমার বিরুদ্ধে, শুনানি হলো, আমি জয়লাভ করলাম, তারপরে আমি সহকারী জজের কাছে এক্সিকিউশনের জন্য আবেদন করলাম, অপরদিকে কবির আপিল করেছে জেলা জজ বরাবর দুইটা গ্রাউন্ডে। একটা হচ্ছে আপিল গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে কারণ নিম্ন আদালত ভুল সিদ্ধান্ত দিয়েছে, আরেকটা গ্রাউন্ড দেখিয়েছে স্টে অর্ডার দিতে। কিসের? আমি যেন এক্সিকিউশনে যেতে না পারি। তো কবিরের আবেদনের প্রথমটা আদালত গ্রহণ করেছে, স্টে অর্ডারের যে এটা আদালত বাদ দিয়ে দিয়েছে। এর প্রেক্ষিতে জানুয়ারির 1 তারিখে নিম্ন আদালত আমাকে জায়গা দখল দিয়ে দিয়েছে। আর কবির যে আপিল করেছিল এটা সিদ্ধান্ত 1 মাস পরে এসেছে। কবির এই আপিলের সিদ্ধান্তে জয়লাভ করেছে। তাই এখন একটা প্যাচ এখানে তৈরি হয়ে গেল যে আমি জায়গা অলরেডি বুঝে পেয়েছি, অন্যদিকে কবির 1 মাস পরে অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্ত নিয়ে চলে আসছে। আর অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্তে কে জয়লাভ করেছে? কবির জয়লাভ করেছে। তো এখন কবিরের কাজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করা, কার বরাবরে? অ্যাসিস্ট্যান্ট জাজের বরাবরে। কি অ্যাপ্লিকেশন করবে? যে আপনি যেই জায়গাটা জহির সাহেবকে বুঝিয়ে দিয়েছেন ওই জায়গাটা এখন আপনি আমাকে দখল বুঝিয়ে দিবেন, কারণ আমি আপিল করেছিলাম আর আপিলে আমি জয়লাভ করেছি। অর্থাৎ আপনি জহির সাহেবকে জায়গা বুঝিয়ে দিলেও জেলা জজ আমার আপিল একসেপ্ট করে যখন শুনানি করলো তখন আমি জয়লাভ করেছি। তো এখন আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। যে জায়গাটা আপনি জহির সাহেবকে দিয়েছিলেন ওই জায়গাটা এখন আমাকে পুনরুদ্ধার করে আমার দখলে এনে দেন। এই যে পুনরুদ্ধারটা করে দিবে, কে করে দিবে? সহকারী জজ জহিরের কাছ থেকে। এই পুনরুদ্ধারটাই হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এইটার অ্যাপ্লিকেশনটাই করা হয় হচ্ছে 144 ধারা বলে। তো এই পুরো কনসেপ্টটাই যখন কবির সাহেব অ্যাসিস্ট্যান্ট জাজ বরাবর প্রত্যর্পণের দরখাস্ত করলো, অর্থাৎ জমির দখলটা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করলো, এই আবেদনের যেই সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্তের নামও হবে ডিক্রি। আমরা পড়েছিলাম যে 144 ধারা অর্থাৎ প্রত্যর্পণের সিদ্ধান্তটাও ডিক্রি হিসেবে ধরে নিতে হবে। ডিম ডিক্রি দুইটা, তার মধ্যে আরজি খারিজের সিদ্ধান্ত আরেকটা হচ্ছে প্রত্যর্পণের সিদ্ধান্ত। তো এই হচ্ছে প্রত্যর্পণের সিদ্ধান্ত 144 ধারায়। 144 ধারা বলে কবির যেই অ্যাপ্লিকেশন করেছিল এখন সহকারী জাজ যেই ডিসিশনটা দিবে ওই ডিসিশনটার নামই হচ্ছে প্রত্যর্পণের সিদ্ধান্ত। আর এই ডিসিশনকে এখন আপনি কি নামে ডাকবেন? ডাকবেন হচ্ছে ডিক্রি নামে। তো আই হোপ আপনারা পুরো আলোচনাটা বুঝতে পেরেছেন। আমি ইন শর্টে আর কিছুই বললাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা ভিডিওটা বারবার রিপিট করে করে দেখে আলোচনাটা ক্লিয়ার হয়ে নেবেন। তো এই ছিল আমাদের আরজি খারিজের সিদ্ধান্তের কারণগুলো কি কি অর্ডার 7 রুল 11-তে দেখলাম, এবং সিপিসির 144 ধারার যে বিধান অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন অর্থাৎ প্রত্যর্পণের দরখাস্ত, এটা সিদ্ধান্তকে ডিক্রি বলা হয়। তো 144 ধারায় আসলে মূল বিধানটা কি বলা হয়েছে এটা আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে চেষ্টা করব ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝানোর। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফেসবুক গ্রুপ পেজ আইডিতে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডেনোভো লজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।